আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের উপর এটা আমার প্রথম ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো দৃশ্যমান সম্পত্তি, অদৃশ্যমান সম্পত্তি ও প্রাকৃতিক সম্পত্তি, অবচয়, অবলোপন ও নিঃশেষকরণ বা শূন্যকরণ, স্থায়ী সম্পত্তি অবচয় দাহ্যের পদ্ধতি, সরলরৈখিক ও ক্রমহ্রাসমান জের পদ্ধতি সংক্রান্ত সমস্যা সমাধান। এক নজরে সরলরৈখিক ও ক্রমহ্রাসমান জের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিই দৃশ্যমান সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি কি। যে সকল সম্পত্তির বাস্তব অস্তিত্ব আছে, অর্থাৎ যে সম্পত্তি চোখে দেখা যায়, ধরা ছোঁয়া যায়, তাকে দৃশ্যমান সম্পত্তি বলে। যেমন ভূমি, দালান কোঠা, কলকব্জ যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি। তারপর আমরা জেনে নিই অদৃশ্যমান সম্পত্তি বা অস্পর্শনীয় সম্পত্তি কি। যে সব সম্পত্তি বাহ্যিক অবস্থান নেই বা যে সকল সম্পত্তি দেখা যায় না তাকে অদৃশ্যমান সম্পত্তি বলে। এই সকল সম্পত্তির বাস্তব অস্তিত্ব না থাকলেও অর্থনৈতিক ও ব্যবসায়িক মূল্য আছে, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব ও ফ্র্যাঞ্চাইজ ইত্যাদি। তারপর আমরা জেনে নিই প্রাকৃতিক সম্পদ কি। যে সকল সম্পত্তি সরাসরি প্রকৃতি প্রদত্ত, যা রূপান্তর না করে ব্যবহার করা যায়, তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন গ্যাস ক্ষেত্র, তেলের ক্ষেত্র, কয়লার খনি ও প্রাকৃতিক বনাঞ্চল ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব অবচয়, অবলোপন ও নিঃশেষকরণ বা শূন্যকরণ সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই অবচয় কি। অবচয় হলো ব্যয়বণ্টন প্রক্রিয়া। স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে তার কার্যকর আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গতভাবে খরচ হিসেবে বণ্টন করে দেওয়ার প্রক্রিয়াকে অবচয় বলে। অবচয়ের জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তারপর আমরা জেনে নিই অবলোপন কি। অস্পর্শনীয় সম্পত্তি তার আয়ুষ্কালের মধ্যে খরচ হিসাবে বণ্টন করাকে অবলোপন বলে। অবলোপনের জাবেদা হলো অবলোপন হিসাব ডেবিট, অস্পর্শনীয় সম্পত্তি বা পুঞ্জীভূত অবলোপন হিসাব ক্রেডিট। তারপর আমরা জানি নিঃশেষকরণ বা শূন্যকরণ কি। প্রাকৃতিক সম্পদ ব্যবহার বা উত্তোলনের জন্য কোনো হিসাবকালে উক্ত সম্পত্তির যে অংশ খরচ হিসাবে গণ্য করা হয় তাকে নিঃশেষকরণ বা শূন্যকরণ বলে। নিঃশেষকরণ বা শূন্যকরণের জাবেদা হলো নিঃশেষকরণ হিসাব ডেবিট, পুঞ্জীভূত নিঃশেষকরণ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব অবচয় দাহ্যের পদ্ধতি। অবচয় দাহ্যের অনেকগুলো পদ্ধতি আছে। আমরা এখানে 14টি পদ্ধতির কথা লিখেছি। এর মধ্যে তোমাদের পরীক্ষায় দুইটি পদ্ধতি থেকে সব সময় অঙ্ক আসে। আমরা এই দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে, এবং এই অধ্যায়টা আমরা এই দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। 1 নং পদ্ধতি হলো স্থির কিস্তি বা সরলরৈখিক পদ্ধতি। 2 নম্বর হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই দুইটি পদ্ধতি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভিডিওগুলো দেখো। এখন আমরা শিখব সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। যে পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির নিট মূল্য বা অবচয়যোগ্য মূল্যের উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি বলে। এই পদ্ধতিতে সম্পত্তির প্রাথমিক মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে
প্রাপ্ত অবচয়যোগ্য মূল্যকে উক্ত সম্পত্তির অনুমিত আয়ুষ্কাল দিয়ে ভাগ করে বার্ষিক অবচয়ের পরিমাণ বের করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের নিয়ম। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হলে আমাদের কিছু নিয়ম শিখতে হবে। প্রথমে আমাদেরকে সম্পত্তির অর্জন মূল্য বা সম্পত্তির মোট ক্রয় মূল্য বা সম্পত্তির মোট মূল্য বের করতে হবে। সম্পত্তির অর্জন মূল্য বের করার সূত্র হলো সম্পত্তির অর্জন মূল্য সমান সমান সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। এখানে আনুষঙ্গিক খরচ বলতে বোঝায় একটি স্থায়ী সম্পত্তি, নতুন স্থায়ী সম্পত্তি আমরা যখন নতুন ক্রয় করব তখন ওই স্থায়ী সম্পত্তির বহন খরচ, তারপর হলো আমদানি শুল্ক বা এই সংক্রান্ত ক্রয় সংক্রান্ত যে খরচগুলো হয় ওই খরচগুলো হলো আনুষঙ্গিক খরচ। তারপর আমাদের বের করতে হবে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র হলো সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তারপরে আমাদের বের করতে হবে বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় বের করার সূত্র হলো অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার। যদি প্রশ্নে অবচয় হার না থাকে আমাদের অবচয় হারটা বের করে নিতে হবে। অবচয় হার বের করার সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল বা বছর। প্রশ্নে অবচয় হার না থাকলে বিকল্প পদ্ধতিতে আমরা অবচয় বের করতে পারবো। বিকল্প পদ্ধতি অবচয় বের করার সূত্র হলো বার্ষিক অবচয় সমান সমান সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল বা বছর। এখন আমরা এই সংক্রান্ত একটি সমস্যা সমাধানের চেষ্টা করব। সমস্যাটা আমরা একটু পড়ি। কারবারের জন্য 1,05,000 টাকা মূল্যে একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো। যন্ত্রপাতিটির বহন খরচ 5,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, অবচয় হার 10%। প্রথম 3 বছরে অবচয় ধার্য করো। তাহলে আমরা এটা সরলরৈখিক পদ্ধতিতে সমাধান করব। সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে আমরা সমাধান করব। সরলরৈখিক বা স্থির কিস্তিতে আমরা সমস্যাটা সমাধান করতে হলে প্রথমে আমাদের সম্পত্তির অর্জন মূল্য বের করতে হবে। তাহলে সম্পত্তির অর্জন মূল্য, এখানে যন্ত্রপাতির অর্জন মূল্য সূত্র হলো যন্ত্রপাতির ক্রয় মূল্য যোগ বহন খরচ। যেহেতু আনুষঙ্গিক খরচ, আমাদের মূল সূত্রটা হলো যন্ত্রপাতির অর্জন মূল্যের সূত্র হলো যন্ত্রপাতির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। আমাদের এই প্রশ্নে আনুষঙ্গিক খরচ বহন খরচটা আছে আনুষঙ্গিক খরচের মধ্যে, এই জন্য আমাদের অর্জন মূল্য সূত্র হলো যন্ত্রপাতির ক্রয় মূল্য যোগ বহন খরচ। এখন আমরা দেখি প্রশ্নে যন্ত্রপাতির ক্রয় মূল্য কত, 1,05,000 টাকা, 1,05,000 টাকা। তারপরে বহন খরচ আমার 5,000 টাকা। এখন যদি আমরা এই সূত্রে মান বসিয়ে দিই তাহলে আমরা 1,05,000 যোগ 5,000 1,10,000 টাকা হলো আমাদের সম্পত্তির অর্জন মূল্য। তারপরে আমরা বের করব অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য সূত্র হলো যন্ত্রপাতি অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। যন্ত্রপাতি অর্জন মূল্য আমরা একটু আগে বের করেছি 1,10,000 টাকা, আর আমাদের প্রশ্নের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভগ্নাবশেষ মূল্য হলো 10,000 টাকা। তাহলে আমরা যদি সূত্রে মান বসিয়ে দিই তাহলে আমাদের সম্পত্তি অর্জন মূল্য 1,10,000 থেকে ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা বিয়োগ করলে আমার 1 লক্ষ টাকা হলো অবচয়যোগ্য মূল্য। এখন আমাদেরকে অবচয় বের করতে হবে। বার্ষিক অবচয় সূত্র হলো অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার। আমরা অবচয়যোগ্য মূল্য 1 লক্ষ টাকা একটু আগে বের করেছি। 1 লক্ষ টাকার আমাদের অবচয় হার হলো 10%। তাহলে 1 লক্ষ টাকার উপর প্রথম বছর আমার অবচয় হবে 1 লক্ষ ইনটু 10%, 10,000 টাকা। দ্বিতীয় বছর আমার অবচয় হবে 10,000 টাকা, তৃতীয় বছর আমার অবচয় হবে 10,000 টাকা। যেহেতু এটি সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, তাহলে আমাদের প্রথম বছরের অবচয় যা পরবর্তী বছর আয়ুষ্কালের মধ্যে পরবর্তী বছরগুলোতে আমাদের অবচয় তাই হবে। প্রশ্নে আমাদেরকে 3 বছরে অবচয় ধার্য করার জন্য বলা হয়েছে। এখানে আমাদের 3 বছরের প্রথম বছরে অবচয় 10,000 টাকা, এই কারণে আমরা দ্বিতীয় বছর তৃতীয় বছর পর্যন্ত আমরা অবচয় বের করেছি। আমাদের প্রত্যেক বছর অবচয় 10,000 করে। যেহেতু এটা স্থির কিস্তি পদ্ধতি তাহলে আমাদের প্রত্যেক বছরে অবচয়ের পরিমাণ সমান হবে যদি নতুন সম্পত্তি ক্রয় না করে। প্রিয় শিক্ষার্থীরা,
এখন আমরা শিখব কমরাসমান জের পদ্ধতি বা হ্রাসকৃত মূল্য পদ্ধতি বা পুস্তক মূল্য পদ্ধতি। এটা হলো কমরাসমান জের পদ্ধতির বিভিন্ন নামগুলা। যে পদ্ধতিতে সম্পত্তির হ্রাসপ্রাপ্ত মূল্যের উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে কমরাসমান জের পদ্ধতি বলে। কমরাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের নিয়ম: প্রথমে আমাকে সম্পত্তির অর্জন মূল্য বের করতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে আমাদেরকে সম্পত্তির অর্জন মূল্য বের করতে হবে। আর সম্পত্তির অর্জন মূল্য সূত্র হলো সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। তারপরে আমাদের যদি অবচয় হার না থাকে, অবচয় হারটা আমাদেরকে বের করে নিতে হবে। অবচয় হার বের করার সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল ইনটু 2। প্রিয় শিক্ষার্থীরা, সরলরৈখিক ও কমরাসমান জের পদ্ধতিতে যদি অবচয় হার না থাকে তাহলে আমাদের অবচয় হারটা বের করতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার বের করা হলো 100% ভাগ আয়ুষ্কাল, আর কিন্তু কমরাসমান জের পদ্ধতিতে অবচয় হার বের করার সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল ইনটু 2। দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সরলরৈখিক পদ্ধতিতে ইনটু 2 নাই, কমরাসমান জের পদ্ধতিতে ইনটু 2 আছে। এই জিনিসটা তোমরা ভালোভাবে লক্ষ্য করবা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই সংক্রান্ত একটি সমস্যা সমাধান করব। কারবারের জন্য 1 লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো। ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। অবচয়ের হার 10%। প্রথম 3 বছরে অবচয় ধার্য করো। তাহলে আমার সম্পত্তির ক্রয় মূল্য, যন্ত্রপাতির ক্রয় মূল্য আছে আমার 1 লক্ষ টাকা, আর অবচয় হার হলো আমার 10%। 3 বছরে অবচয় ধার্য করতে হবে। এখন আমরা এটা কমরাসমান জের পদ্ধতিতে সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা পাশে থাকো। কমরাসমান জের পদ্ধতিতে আমার প্রথম বছরে অবচয় হবে আমার সম্পত্তি, যেহেতু এটা সম্পত্তি যন্ত্রপাতি ক্রয় মূল্য আমার 1 লক্ষ টাকা, আমার প্রথমে আমার সম্পত্তির অর্জন মূল্য বের করতে হবে। আর সম্পত্তির অর্জন মূল্য বের করার সূত্র হলো সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। আমার এই প্রশ্নে কোনো আনুষঙ্গিক খরচ নাই বিদায় আমার যন্ত্রপাতির ক্রয় মূল্যটাই আমার সম্পত্তির অর্জন মূল্য। এই কারণে আমার প্রথম বছর অবচয় হবে 1 লক্ষ টাকা, 10%, 10,000 টাকা। দ্বিতীয় বছর আমার অবচয় হবে, দেখো, 1 লক্ষ মাইনাস 10,000 সমান সমান 90,000। এর উপর আমার 10% 9,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, আমার সম্পত্তির অর্জন মূল্য ছিল আমার 1 লক্ষ টাকা। তাহলে আমি প্রথম বছর অবচয় ধরেছি 1 লক্ষ ইন্টু 10%, 10,000 টাকা। দ্বিতীয় বছর আমার হ্রাসকৃত মূল্যের উপর অবচয় ধরতে হবে। তাহলে সম্পত্তির অর্জন মূল্য আমার 1 লক্ষ, প্রথম বছর আমার অবচয় হয়েছে 10,000 টাকা। তাহলে আমি 1 লক্ষ টাকা থেকে যদি 10,000 টাকা বিয়োগ দিই তাহলে আমার 90,000 টাকা। তাহলে আমার সম্পত্তির হ্রাসকৃত মূল্য হলো 90,000 টাকা, আর 90,000 টাকা 10% হলো 9,000 টাকা। তৃতীয় বছর আবার সম্পত্তির হ্রাসকৃত মূল্য বের করতে হবে। তৃতীয় বছর অবচয় দেখো 90,000 মাইনাস 9,000, 81,000, এর উপরে 10%, 8,100। তাহলে দ্বিতীয় বছর শেষে আমার সম্পত্তির হ্রাসকৃত মূল্য ছিল আমার কত? 90,000 টাকা। আর 90,000 টাকা দ্বিতীয় বছরে আমার অবচয় হয়েছে 9,000 টাকা। 90,000 থেকে যদি আমি 9,000 টাকা বিয়োগ দিই, আমার 81,000 টাকা হলো সম্পত্তির হ্রাসকৃত মূল্য। এই 81,000 টাকার উপর আমার 10%, 8,100 টাকা হলো আমার অবচয়। এভাবে কমরাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করতে হয়। কমরাসমান জের পদ্ধতিতে যদি তোমাদের অবচয় ধার্য করতে বলে, তোমরা একটি সারণীর সাহায্যে শিখবে। সারণীর সাহায্যে শিখলে তোমাদের অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা এখন সারণীর মাধ্যমে শিখব কিভাবে কমরাসমান জের পদ্ধতিতে আমরা অবচয় ধার্য করব। অবচয় সারণী, আমরা একটা সারণী করলাম। প্রথম ঘরটা বছর, দ্বিতীয় ঘরটা হলো প্রারম্ভিক জের, তৃতীয় ঘরটা হলো অবচয় হার, চতুর্থ ঘরটা হলো অবচয়, তারপরে ঘর হলো পুঞ্জীভূত অবচয়, তারপরে ঘর হলো সমাপনী জের বা পুস্তক মূল্য। এটা বের করার সূত্র হলো সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়। তাহলে আমার 3 বছর অবচয় ধার্য করতে হবে। প্রথম বছরের প্রারম্ভিক জের, প্রারম্ভিক জেরটা হবে, আমরা এখানে যে প্রথম বছর প্রারম্ভিক জেরের টাকাটা বসাবো, ওই টাকাটা হবে সম্পত্তির অর্জন মূল্য। আমার প্রশ্নে সম্পত্তির ক্রয় মূল্য আছে 1 লক্ষ টাকা,
1 লক্ষ টাকা। আমার প্রশ্নে সম্পত্তির ক্রয় মূল্য আছে 1 লক্ষ টাকা, যেহেতু আনুষঙ্গিক খরচ নাই তাহলে 1 লক্ষ টাকা হলো আমার প্রারম্ভিক জের বা অর্থাৎ সম্পত্তির অর্জন মূল্য, আর অর্জন মূল্যটা হলো আমার প্রারম্ভিক জের। আমার অবচয় হার হলো 10%, তাহলে আমার অবচয় পরিমাণ হলো 10,000 টাকা। তাহলে প্রথম বছরে অবচয় যা পুঞ্জীবিত অবচয় হবে আমার প্রথম বছরে 10,000 টাকা। এখন আমি সমাপনী জের বা পুস্তক মূল্য বের করব। আর এটা বের করার সূত্র হলো সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে আমার সম্পত্তির অর্জন মূল্য হলো আমার 1 লক্ষ টাকা, আর পুঞ্জীভূত আমার অবচয় হলো 10,000 টাকা। 1 লক্ষ থেকে যদি আমি 10,000 টাকা বিয়োগ দিই, আমার 90,000 টাকা হলো সমাপনী জের বা পুস্তক মূল্য। এখন আমি দ্বিতীয় বছরে অবচয় ধার্য করব। দ্বিতীয় বছরের প্রারম্ভিক জেরটা হবে প্রথম বছরের যে সমাপনী জেরটা আছে, তাহলে আমার প্রথম বছরের সমাপনী জের 90,000 টাকাটা হবে দ্বিতীয় বছরের প্রারম্ভিক জের। তো এই 90,000 টাকার উপর আমার 10% অবচয় হলো 10,000 টাকা। 90,000 উপর আমার 10% অবচয় হলো 9,000 টাকা। এই 9,000 টাকা এখন আমি দ্বিতীয় বছর আমার অবচয় হলো 9,000 টাকা। আমার পুঞ্জীভূত অবচয়টা আমাকে বের করতে হবে। তাহলে দ্বিতীয় বছর আমার পুঞ্জীভূত অবচয়টা হলো প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় হলো 10,000 টাকা, আর দ্বিতীয় বছরের অবচয় হলো 9,000 টাকা। তার মানে প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় আর দ্বিতীয় বছরের অবচয় যোগ করলে যা হবে তা হবে দ্বিতীয় বছর থেকে শেষে পুঞ্জীভূত অবচয়। তাহলে প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা, দ্বিতীয় বছরের আমার অবচয় হলো 9,000 টাকা, তাহলে আমার 19,000 টাকা হলো পুঞ্জীভূত অবচয় দ্বিতীয় বছরের শেষে। এখন আমরা সমাপনী জের বা পুস্তক মূল্য বের করব। তো সমাপনী যে আমার সম্পত্তি অর্জন মূল্য আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা থেকে আমি দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় 19,000 টাকা যদি আমি বাদ দিই, তাহলে আমার 81,000 টাকা হলো আমার সমাপনী জের বা পুস্তক মূল্য দ্বিতীয়। এখন আমরা তৃতীয় বছরের অবচয় বের করব। তৃতীয় বছরের প্রারম্ভিক জের হবে দ্বিতীয় বছরের সমাপনী জের। আমরা 81,000 টাকা পেয়েছি, এই 81,000 টাকা হলো আমার প্রারম্ভিক জের। তাহলে প্রারম্ভিক 81,000 টাকার আমার 10% হলো 8,100 টাকা হলো আমার তৃতীয় বছরের অবচয়। তৃতীয় বছরের অবচয় হলো আমার 8,100 টাকা। আর তৃতীয় বছরে আমার পুঞ্জীভূত অবচয় হবে আমার দ্বিতীয় বছর থেকে দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় আমার 19,000 টাকা। আর তৃতীয় বছর শেষে অবচয় হলো 8,100। 19,000 আর 8,100 যদি আমরা যোগ করি, 27,100 টাকা হলো আমার পুঞ্জীভূত অবচয়। এখন আমরা সমাপনী জের বা পুস্তক মূল্য বের করব। সমাপনী জের বা পুস্তক মূল্য বের করার সূত্র হলো সম্পত্তি অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। আমার সম্পত্তি অর্জন মূল্য 1 লক্ষ টাকা, পুঞ্জীভূত অবচয় হলো 27,100 টাকা। এই 1 লক্ষ টাকা থেকে যদি 27,100 টাকা বাদ দিই, আমার 72,900 টাকা হলো আমার সমাপনী জের বা পুস্তক মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সারণীটা যদি বুঝতে পারো, তোমাদের কমরসমান জের পদ্ধতিটি আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পুরো ভিডিওটি ভালো করে দেখবে। এই সংক্রান্ত আমরা একটি সরলরৈখিক পদ্ধতি ও একটি কমরসমান জের পদ্ধতিতে তোমাদের একটি করে দুটি অঙ্ক আমরা আলোচনা করেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এই অঙ্কগুলা বারবার ভিডিওটা দেখবে, যে জায়গাটায় সমস্যা এই জায়গাটা আবার বারবার দেখবে। দেখার পরে তোমাদের জন্য দুটি হোমওয়ার্ক রেডি করেছি, তোমরা বাসায় বসে দুটি হোমওয়ার্ক করবে। করার পরে তোমরা কমেন্টস বক্সে তোমরা অঙ্কটা করার পরে ছবি তুলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। তোমাদের হোমওয়ার্কগুলো হলো, মজুমদার ম্যানুফ্যাকচারিং কোম্পানি 1 জানুয়ারি 2019 সালে 6,35,000 টাকা মূল্যে একটি যন্ত্রপাতি ক্রয় করে এবং যন্ত্রপাতিটির বহন খরচ প্রদান করে 20,000 টাকা। যন্ত্রপাতিটি আয়ুষ্কাল 8 বছর এবং আয়ুষ্কাল শেষে যন্ত্রপাতির ভগ্নাবশেষ মূল্য হবে 35,000 টাকা। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। করণীয়: সম্পত্তি অর্জন মূল্য, অবচয়যোগ্য মূল্য, অবচয় হার ও 2019 সালে অবচয়ের পরিমাণ নির্ণয়। প্রথম 3 বছরের অবচয় পরিমাণ বের করুন। তারপর 2 নম্বর প্রশ্নটা হলো, আব্দুল্লাহ এন্টারপ্রাইজ 2019 সালে 1 জানুয়ারি তারিখে 5 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে
মেশিনটির বহন খরচ 10,000 টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ 30,000 টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে কমরাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করণীয়। মেশিনের অর্জন মূল্য, অবচয় হার 2019 সালে অবচয় পরিমাণ নির্ণয়, প্রথম 3 বছরে অবচয়ের পরিমাণ বের করো। এগুলো তোমরা বাসায় হোমওয়ার্কটা করবে ভিডিওটা দেখার পরে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এট এ গ্লান্স এক নজরে আমরা সরলরৈখিক ও কমরাসমান জের পদ্ধতির মধ্যে যে পার্থক্যটা, ওই পার্থক্যটা আমরা দেখতে পারলে আমরা বুঝতে পারবো সরলরৈখিক পদ্ধতিটা কিভাবে করতে হবে আর কমরাসমান পদ্ধতিটা কিভাবে করতে হবে। সরলরৈখিক পদ্ধতি, কমরাসমান পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে প্রথমে আমাদেরকে সম্পত্তির অর্জন মূল্য বের করতে হবে। সম্পত্তির অর্জন মূল্য সূত্র হলো সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। কমরাসমান জের পদ্ধতিতে আমাদেরকে সম্পত্তির অর্জন মূল্য বের করতে হবে। অর্জন মূল্য বের করার সূত্র একই, সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। তারপরে আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বের করতে হয়। অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র হলো সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। কমরাসমান জের পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বের করার কোনো প্রয়োজন নেই। তারপরে সরলরৈখিক পদ্ধতিতে তারপর আমাদেরকে বার্ষিক অবচয় বের করতে হবে। বার্ষিক অবচয়ের সূত্র হলো অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার। আর কমরাসমান জের পদ্ধতিতে প্রথম বছরে বার্ষিক আমরা অবচয় বের করব সম্পত্তি অর্জন মূল্য ইনটু অবচয় হার। দ্বিতীয় বছর থেকে হলো বার্ষিক অবচয় সূত্র হলো সম্পত্তির হ্রাসকৃত মূল্য বা পুস্তক মূল্য ইনটু অবচয়ের হার। সরলরৈখিক পদ্ধতিতে যদি অবচয় হার প্রশ্নে না থাকে, অবচয় হারের সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল। আর কমরাসমান জের পদ্ধতিতে যদি অবচয় হার প্রশ্নে না থাকে, অবচয় হার বের করার সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল ইনটু 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে এখন যে অবচয় হার বের করার সূত্রটা যদি প্রশ্নে অবচয় না থাকে, এটা তোমরা ভালো করে দেখবে। দেখো সরলরৈখিক পদ্ধতিতে ইনটু 2 নাই, কিন্তু কমরাসমান জের পদ্ধতিতে ইনটু 2 আছে। এই জিনিসটা তোমরা ভুল করবে, এই জিনিসটা তোমরা ভালো করে দেখবে। তারপরে প্রশ্নে অবচয় হার না থাকলে বিকল্প পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ বের করা যায়। সরলরৈখিক পদ্ধতিতে বিকল্প পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ বের করা যায়। বার্ষিক অবচয়ের পরিমাণের সূত্র হলো সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। আর কমরাসমান জের পদ্ধতিতে বিকল্প পদ্ধতি নেই। এ হলো আমরা এক নজরে শিখলাম সরলরৈখিক ও কমরাসমান জের পদ্ধতি। তোমরা এই এক নজরে আমরা যে সরলরৈখিক ও কমরাসমান জের পদ্ধতিতে যে পার্থক্যটা দিয়েছি, এই পার্থক্যটা তোমরা ভালো করে দেখবে, ভালো করে শিখবে। এটা অঙ্ক করার জন্য তোমাদের অনেক কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের ক্লাস 2 নিয়ে আলোচনা করব। ক্লাস 2 আলোচনা করব। ক্লাস 2 তে আমরা জাবেদা শিখব। আমরা আজকে শিখেছি কিভাবে সরলরৈখিক কমরাসমান জের পদ্ধতিতে কিভাবে অঙ্কটা সমাধান করতে হয়, তারপর আমাদের জাবেদা দিতে হবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা জাবেদা শিখব। সেই পর্যন্ত তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।